শান্তি চুক্তি নিয়ে আজ সুইজারল্যান্ডে ইরান যুক্তরাষ্ট্র বৈঠক। ভেন্যুতে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট সহ দুই দেশের প্রতিনিধিরা, মধ্যস্থতায় কাতার ও পাকিস্তান। সামরিক ইউনিটের বিতর্কিত নামকরণে দুই মিত্র ইউক্রেন পোল্যান্ডের মাঝে দ্বন্দ্ব। জেলেনস্কির রাষ্ট্রীয় সম্মাননা ফিরে নিল ওয়ারশো। নজিরবিহীন চাপের মধ্যে আবারও ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমারের পদত্যাগের গুঞ্জন। সোমবারে ইস্তফা দিতে পারেন দ্য অবজারভারের প্রতিবেদন। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। আন্তর্জাতিক সব শীর্ষ খবর নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি আহমেদ রেজা। এবার জানাবো বিস্তারিত। নানা নাটকীয়তার পর অবশেষে শুরু হচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের চূড়ান্ত চুক্তির আলোচনা। এরই মধ্যে ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের কালিবাফের নেতৃত্বে সুইজারল্যান্ড পৌঁছেছেন ইরানের প্রতিনিধিরা। আগে থেকেই সেখানে অবস্থান করেছেন মার্কিন আলোচকরা, যাদের সাথে আজ যোগ দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও। বৈঠকে মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত থাকার কথা পাকিস্তানের প্রধানমন্ত্রী, সেনাপ্রধান ও কাতারের প্রধানমন্ত্রীরও। বহুল আলোচিত শান্তি আলোচনায় অংশ নিতে শনিবার স্থানীয় সময় রাতে সুইজারল্যান্ড পৌঁছান ইরানের প্রতিনিধিরা। পার্লামেন্ট স্পিকার বাঘের কালিবাফের নেতৃত্বে দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। রোববার সুইজারল্যান্ডে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও। আর আগে থেকেই সেখানে রয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সাবেক উপদেষ্টা জ্যারেড কুশনার ও যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ। লেবাননে ইসরায়েলের লাগাতার হামলার কারণে অনিশ্চয়তায় পড়েছিল ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার শান্তি আলোচনা। এরপর ইরান হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করায় সেই অনিশ্চয়তা আরও বাড়ে। সব নাটকীয়তা শেষে আবারও পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় আলোচনার টেবিলে ফিরছে ইরান যুক্তরাষ্ট্র। এতে অংশ নেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান। যোগ দেওয়ার কথা রয়েছে কাতারের প্রধানমন্ত্রীরও। এর আগে আলোচনা শুরু নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে শনিবারই তেহরান সফর করেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। ইরানের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এক বিবৃতিতে পাকিস্তান জানায়, রোববারই শুরু হচ্ছে দুপক্ষের বৈঠক। মুখোমুখি বসার সিদ্ধান্ত নিলেও লেবানন ইস্যুতে এখনও আগের অবস্থানই রয়েছে ইরান। স্থানীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলি হামলা বন্ধ না হলে সেটিকে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার ভঙ্গ হিসেবেই দেখবে দেশটি। মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা, ইরানের সদিচ্ছায় কয়েক সপ্তাহ অন্তত নিবিড় আলোচনার পর এই অঙ্গীকারে সই করছি আমরা। স্বাভাবিকভাবেই এর বাস্তবায়ন নিশ্চিতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখব। তবে অঙ্গীকারের বিনিময়ে অঙ্গীকার। যদি অপর পক্ষ তার দায়বদ্ধতা পূরণে অস্বীকৃতি জানায়, ইরানও পাল্টা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সমঝোতা স্মারক বাস্তবায়ন ও চূড়ান্ত চুক্তির পাল্টাপাল্টি শর্ত নিয়ে শুরু হবে এই আলোচনা, যা চলবে আগামী 2 মাস। এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত না হলে দুপক্ষের সিদ্ধান্তে বাড়তে পারে যুদ্ধবিরতি সহ আলোচনার সময়সীমা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। চূড়ান্ত চুক্তির আগে যুক্তরাষ্ট্রের সাথে হওয়া সমঝোতার শর্ত হিসেবে জব্দকৃত $600 কোটি ফেরত পাবে ইরান। রোববার দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছে এই তথ্য। বলেছেন, বর্তমানে এসব অর্থ কাতারের হেফাজতে রয়েছে। পেজেশকিয়ানের দাবি, সমঝোতা স্মারকের সব শর্তই তেহরানের পক্ষে। এতদিন সেসব করতে নিষেধ করেছিলেন ট্রাম্প, এখন সেগুলোতেই ইরানি জনগণের অধিকার হিসেবে আখ্যায়িত করেছেন বলেও দাবি করেন তিনি। ইরানি প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের একটাই চাওয়া, ইরান পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও সবসময় পারমাণবিক অস্ত্রের বিরোধিতা করেছেন বলেও মন্তব্য করেছেন তিনি। যুদ্ধবিরতির তোয়াক্কা না করে লেবাননে ভয়াবহ আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারকের সইয়ের পরও চলমান হামলায় নিহত হয়েছে কমপক্ষে 32 জন। শনিবার দেশটির দক্ষিণে নাবাতিয়ে জেলায় নিহত হয়েছে 16 জন, আহত হয়েছে আরও 12 জন। কাফার রিমানে ইসরায়েলের হামলায় প্রাণ গেছে এক লেবানিজ সেনার। টায়ারে মৃত্যু হয়েছে একই পরিবারের 4 জনের, যাদের মধ্যে 2 শিশুও রয়েছে। অপর এক হামলায় এক পরিবারের 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে 1 জন। সিডনে গোলাগুলিতে প্রাণ হারিয়েছেন 7 জন, আহত আরও 13 জন। লেবাননে ইসরায়েলের এমন আগ্রাসনের ঝুঁকিতে ফেলছে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতিকে।
লেবাননে হিজবুল্লাহর পাল্টা প্রতিরোধে আরও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। শনিবার হয় এই প্রাণহানির ঘটনা। এ সময় আহত হয়েছে আরও অন্তত ১৩ জন। আইডিএফ জানিয়েছে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একটি আন্ডারগ্রাউন্ড চ্যানেলে অভিযানের সময় পাল্টা হামলা চালায় গোষ্ঠীটি। ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ছোড়া হয় রকেট ও ড্রোন। আহতদের এরই মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গত শুক্রবার হিজবুল্লাহর এক হামলায় নিহত হয়েছে ৪ ইসরায়েলি সেনা। একই দিন পৃথক আরেক হামলায় আহত হয়েছে কমপক্ষে ৫ জন। গাজায় আবারও বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল। প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১০ জন। নিহতদের মধ্যে রয়েছেন আল জাজিরার ভিডিও জার্নালিস্ট আহমেদ উইশাহ। শনিবার বুরেইজ শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েল। মূলত আল জাজিরার এই সংবাদকর্মী ছিল তাদের লক্ষ্য। হামলায় প্রাণ গেছে একই পরিবারের ২ শিশু সহ ৪ জনের। এক বিবৃতিতে উইশাহকে হামাসের সামরিক শাখার একজন সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত করেছে আইডিএফ। আল জাজিরার অভিযোগ, টার্গেট কিলিংয়ের শিকার উইশাহ। হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে সংবাদ মাধ্যমটি। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে আল জাজিরার ১২ জন সংবাদকর্মীর মৃত্যু হয়েছে। শুধু ডোনাল্ড ট্রাম্পের নন, খ্যাপাটে আর একগুঁয়ে আচরণের কারণে বারবারই মার্কিন প্রেসিডেন্টদের গালি শুনেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধান বহুবার করেছেন গালমন্দ। ইসরায়েলি প্রধানমন্ত্রীকে মিথ্যেবাদী, ভীরু, কাপুরুষের তকমাও দেন মার্কিন নেতারা। ডোনাল্ড ট্রাম্পের বারবার নিষেধ সত্ত্বেও লেবাননে হামলা অব্যাহত রেখেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যার জের ধরে শান্তি আলোচনা থেকে বেঁকে বসেছে ইরান। এমন পরিস্থিতিতে টানাপোড়েনের তুঙ্গে বহু পুরনো মার্কিন ইসরায়েল ঘনিষ্ঠতা। এমনকি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে যাচ্ছে তাই বলে গালমন্দ করতেও ছাড়ছেন না মার্কিন প্রেসিডেন্ট। তবে ইতিহাস বলছে এবারই প্রথম নয়। অতীতেও অনেকবারই নেতানিয়াহুর উপর ক্ষুব্ধ হয়ে তাকে গালমন্দ করেছেন মার্কিন প্রেসিডেন্টরা, যার তালিকাও ছোট নয়। ১৯৯৬ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সাথে প্রথমবার দেখা হওয়ার পরই তাকে আরব ইসরায়েল দ্বন্দ্বের ইতিহাস নিয়ে দীর্ঘ এক ভাষণ দিয়েছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। সে সময় সেই বৈঠক থেকে চরম বিরক্ত হয়ে বের হয়ে আসেন ক্লিন্টন। প্রশ্ন তোলেন তার ক্ষমতা নিয়েও। আরেক সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে শুরু থেকেই বিবাদে জড়ান নেতানিয়াহু, যা আরও খারাপের দিকে যায় ইরানের সাথে ওবামার পারমাণবিক চুক্তির আলোচনাকে ঘিরে। নেতানিয়াহুকে মিথ্যাবাদী, ভীরু, কাপুরুষ বলতেও দ্বিধা করতেন না ওবামা এবং তার প্রশাসন। মূলত একে অপরের অভ্যন্তরীণ রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত মার্কিন ইসরায়েল সম্পর্ক, যার জের ধরে ওয়াশিংটনের ওপর দীর্ঘদিন ধরে কর্তৃত্ব খাটানোর সুযোগ নিয়ে আসছেন নেতানিয়াহু। এছাড়া যুক্তরাষ্ট্রের ভেতরেই রয়েছে শক্তিশালী বেশ কিছু ইসরায়েলপন্থী গোষ্ঠী, যাদের দাপটে যতবারই কোনো মার্কিন প্রেসিডেন্ট গাজা কিংবা পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসন নিয়ে কথা বলেছেন, ততবারই তাদের নিয়ে বিবাদের ঝড় তুলেছে মার্কিনিরাই। সবশেষ ২০২৩ সালে গাজায় আগ্রাসন শুরু করলে সংঘাতে নেতানিয়াহুর ভূমিকার জন্য তাকে একজন বড় মিথ্যাবাদী বলে মন্তব্য ছুড়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে সম্প্রতি ইরান যুদ্ধকে ঘিরে যেন নজির ছাড়িয়ে গেছে নেতানিয়াহুর ধৃষ্টতা। তার ইন্ধনেই স্মরণকালের সবচেয়ে ব্যয়বহুল ও অসম্ভব একটি যুদ্ধের মুখোমুখি হতে হয়েছে ট্রাম্পকে, যার জেরে ট্রাম্পের চক্ষুশুল তো হয়েছেনই, তার একগুঁয়েমি আচরণের কারণে যুক্তরাষ্ট্রের ভেতরেও কমতে শুরু করেছে ইসরায়েলের সমর্থন। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। হঠাৎ করেই বিবাদে জড়ালো ইউরোপের ২ ঘনিষ্ঠ মিত্র পোল্যান্ড এবং ইউক্রেন। কিয়েভের সামরিক ইউনিটের বিতর্কিত নামকরণ ঘিরে তৈরি হয়েছে এই উত্তেজনা। এমনকি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দেয়া সর্বোচ্চ সম্মাননা ফিরিয়ে নিয়েছে পোলিশ সরকার। ক্ষুব্ধ জেলেনস্কি এরই মধ্যে পদকও ফেরতও পাঠিয়েছেন। বলেছেন এই দ্বন্দ্বে কেবল রাশিয়াই লাভবান হবে। ২ প্রতিবেশী, ২ ঘনিষ্ঠ মিত্র। রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের সবচেয়ে বড় মিত্রদের একটি পোল্যান্ড। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি দেখিয়ে দিল ইতিহাসের কিছু ক্ষত এখনও শুকায়নি। আর এরই জেরে তৈরি হয়েছে ২ দেশের টানাপোড়েন। বিতর্কের সূত্রপাত গত মাসে। ইউক্রেনে একটি সামরিক ইউনিটের নাম দেয়া হয় হিরোজ অব দ্য ইউপিএ, যা ইউক্রেনিয়ান ইনসার্জেন্ট আর্মির নামে। পোল্যান্ডের অভিযোগ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউপিএ ভলহিনিয়া অঞ্চলে হাজার হাজার জাতিগত পোলিশকে হত্যা করেছিল। ১৯৪৩ থেকে ৪৫ সালের মধ্যে সংঘটিত সেই হত্যাযজ্ঞে প্রায় ১ লাখ পোলিশ নিহত হয়। তাই ইউপিএকে গৌরবান্বিত করার সিদ্ধান্ত আঘাত করে পোল্যান্ডের মর্মান্তিক ইতিহাসকে।
ইউক্রেনের কাছে অবশ্য ইউপিএ স্বাধীনতার প্রতীক। তাদের দাবি সংগঠনটি সোভিয়েত বাহিনী, নাৎসি এবং বিদেশি শাসনের বিরুদ্ধে স্বাধীনতার জন্য লড়াই করেছে। ইউক্রেনের আচরণে ক্ষুব্ধ হয়ে ভলোদিমির জেলেনস্কিকে দেয়া পোল্যান্ডের সর্বোচ্চ সম্মাননা অর্ডার অব দ্য হোয়াইট ইগল কেড়ে নেয়ার ঘোষণা দিয়েছেন পোলিশ প্রেসিডেন্ট কারল নাভরোটস্কি। পোল্যান্ডের প্রেসিডেন্ট হিসেবে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননার মর্যাদা রক্ষা আমার দায়িত্ব। প্রেসিডেন্ট জেলেনস্কি সামরিক ইউনিটের নাম হিরোজ অব দ্য ইউপিএ রাখার অনুমোদন দেয় তাকে দেয়া দ্য হোয়াইট ইগল সম্মাননা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। স্পষ্ট করে বলতে চাই, এটি ইউক্রেনের জনগণের বিরুদ্ধে নয়, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধেও ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখব। পোল্যান্ডের দাবি, ইউক্রেন যদি ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে চায় তাহলে নিজের ইতিহাসের বিতর্কিত অধ্যায়গুলোর মুখোমুখি হতে হবে। পোল্যান্ডের সিদ্ধান্তকে কৌশলগত ভুল আখ্যা দিয়েছে কিয়েভ। দাবি, ওয়ার্সের এই পদক্ষেপে লাভবান হবে মস্কো। সম্মাননা প্রত্যাহারের ঘোষণার পরই পোল্যান্ডের কাছ থেকে পাওয়া রাষ্ট্রীয় পদক ফেরত পাঠিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্পষ্ট জানিয়েছেন, ইউক্রেনের ইতিহাস কি হবে তা অন্য কোনো দেশের নেতা নির্ধারণ করতে পারেন না। গাজা উপত্যকার ধ্বংসলীলা, ইরানের সাথে স্নায়ুযুদ্ধ আর লেবাননের আকাশ জুড়ে যুদ্ধ বিমানের গর্জন। গত 2.5 বছরে ইসরায়েল মধ্যপ্রাচ্যে যে বিভীষিকা তৈরি করেছে তা কেবলই শুরু। যুদ্ধের ক্লান্তি যখন পুরো অঞ্চলকে গ্রাস করেছে, তখন তেল আবিবের ক্ষমতার মসনদ থেকে আসছে আরও ভয়াবহ খবর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কট্টরপন্থী লিকুদ পার্টির মন্ত্রীরা এখন কেবল ইরান নয়, বরং তাদের নজর ঘোরাচ্ছেন নতুন নতুন রাষ্ট্রের দিকে। প্রশ্ন উঠেছে, গাজা, ইরান আর লেবাননের পর ইসরায়েলের পরবর্তী টার্গেট কি তাহলে সিরিয়া, তুরস্ক নাকি পাকিস্তান? আর যদি তাই হয়, নেতানিয়াহু সরকারের যুদ্ধোন্মাদনা কি আরও একবার দেখবে বিশ্ববাসী? ইরানের চাইতেও 10,000 গুণ বেশি শক্তিশালী এক জোটকে ঘিরেই নেতানিয়াহুর যত ভয়। সম্প্রতি মিডল ইস্ট আই এর এক প্রতিবেদনে উঠে এসেছে ইসরায়েলের মন্ত্রী আমিচাই চিকলির সেই বিতর্কিত মন্তব্য, যা পুরো অঞ্চলকে নতুন করে শঙ্কিত করে তুলেছে। লিকুদ পার্টির এই মন্ত্রীর প্রকাশ্যেই হুঙ্কার দিয়ে বলছেন যে সিরিয়ার বিরুদ্ধে ইসরায়েলকে যুদ্ধে জড়াতে হবে। কিন্তু এখানেই শেষ নয়, তিনি তুরস্ক, কাতার এবং পাকিস্তানকে নিয়ে একটি নতুন উগ্র সুন্নি অক্ষ বা জোট গঠনের দাবি তুলেছেন। তার মতে এই জোট ইরানের চেয়েও 10,000 গুণ বেশি বিপজ্জনক। নেতানিয়াহুর এই মন্ত্রীর মতে পাকিস্তান ও তুরস্ক মিলে ভারত, গ্রিস ও সাইপ্রাসের মতো ইসরায়েলি মিত্রদের বিরুদ্ধে তৈরি করেছে এক নতুন কৌশলগত বুঝ। শুধু কি তাই, লিকুদ পার্টির অন্যান্য আইন প্রণেতারাও তুরস্ককে সরাসরি শত্রু রাষ্ট্র হিসেবে আখ্যা দিয়েছে। কিন্তু কেন এই অস্থিরতা? বিশ্লেষকদের মতে নেতানিয়াহু সরকার যখন নিজেদের অভ্যন্তরীণ দুর্নীতি, রাজনৈতিক ব্যর্থতা আর জনরোষ সামলাতে হিমশিম খাচ্ছে, তখন তারা যুদ্ধের দোহাই দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চাইছে। তাদের এই পরবর্তী টার্গেট খোঁজার প্রবণতা কোনো জাতীয় নিরাপত্তার বিষয় নয়, বরং একটি সাম্রাজ্যবাদী বিস্তার। সিরিয়া, তুরস্ক কিংবা পাকিস্তানকে ঘিরে তাদের এই কাল্পনিক শত্রুর বয়ান আসলে নেতানিয়াহুর ক্ষমতা টিকিয়ে রাখার এক মরিয়া চেষ্টা। তারা একদিকে যেমন ফিলিস্তিনিদের অস্তিত্ব সংকটে ফেলেছে, অন্যদিকে তেমনই এমন পুরো মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধের উস্কানি দিয়ে আঞ্চলিক অস্থিতিশীলতাকে স্থায়ী করতে চাইছে। বেনিয়ামিন নেতানিয়াহু আর তার দল ইসরায়েলকে এমন এক অবস্থানে দাঁড় করাচ্ছেন যেখান থেকে ফেরার পথ হয়তো আর নেই। ইরান, লেবানন বা সিরিয়া তো বটেই, এখন পাকিস্তান ও তুরস্কের মতো দেশগুলোর দিকে আঙ্গুল তোলা প্রমাণ করে যে তাদের যুদ্ধের নেশা এখন উন্মাদনায় রূপ নিয়েছে। নেতানিয়াহু হয়তো ভাবছেন একের পর এক রাষ্ট্রকে টার্গেট বানিয়ে তিনি নিজের ক্ষমতাকে পোক্ত করবেন, কিন্তু বাস্তবতা হলো এই যুদ্ধোন্মাদনা ইসরায়েলকে আন্তর্জাতিক অঙ্গনে কেবল আরও বিচ্ছিন্ন আর ঘৃণিত করে তুলেছে। মাত্র কয়েকদিন আগেও এখানে সাইরেন বাজছিল, হাজার হাজার মানুষ ছুটছিল বাঙ্কারে, শিশুদের নিয়ে পরিবারগুলো লুকিয়েছিল বোমার ভয়ে। তারপর হঠাৎ করেই ঘোষণা এলো আমেরিকা ও ইরানের মধ্যে চুক্তি। যুদ্ধ থামছে, তেল চলাচল স্বাভাবিক হচ্ছে, বিশ্ব স্বস্তির নিঃশ্বাস ফেলছে। কিন্তু অবাক করা বিষয় হলো, এই ঘোষণার পর সবচেয়ে বেশি ক্ষোভ আর হতাশা দেখা যাচ্ছে ইসরায়েলের ভেতরে। অনেক ইসরায়েলি এখন প্রশ্ন তুলছেন, যে যুদ্ধের জন্য এত মূল্য দিতে হলো, সেই যুদ্ধের শেষে আসলে কি অর্জন হলো?
আর সবচেয়ে বড় প্রশ্ন, ডোনাল্ড ট্রাম্প কি শেষ পর্যন্ত ইসরায়েলিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন? যুদ্ধের শুরুতে নেতানিয়াহু যে লক্ষ্যগুলোর কথা বলেছিলেন, ইরানের সক্ষমতা দুর্বল করা, নিরাপত্তা নিশ্চিত করা এবং আঞ্চলিক হুমকি কমানো, সমালোচকদের মতে সেসব লক্ষ্য এখনও পুরোপুরি অর্জিত হয়নি। উল্টো ইরানের সঙ্গে একটি নতুন সমঝোতার পথে এগোচ্ছে ওয়াশিংটন, আর সেটাই অনেক ইসরায়েলিদের কাছে ধাক্কা হয়ে এসেছে। ইসরায়েলের বিভিন্ন বিশ্লেষক ও কলামিস্ট এই চুক্তিকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন। কারো মতে এটি প্রত্যাশার চেয়েও খারাপ ফলাফল, কারো মতে যুদ্ধের শেষে ইসরায়েল কূটনৈতিকভাবে আগের চেয়ে অনেক বেশি একা হয়ে গেছে। আর সবচেয়ে আলোচিত বিষয় হলো ট্রাম্পের অবস্থান। একসময় যাকে ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু বলা হতো, সেই ট্রাম্প এখন প্রকাশ্যে নেতানিয়াহুর কিছু সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ দেখিয়েছেন। সাম্প্রতিক দিনগুলোতে লেবানন ইস্যুতে ওয়াশিংটন ও তেল আবিবের অবস্থানের পার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে। ফলে অনেক ইসরায়েলিদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে, আমেরিকা কি আগের মতো নিঃশর্তভাবে তাদের পাশে থাকবে, নাকি বাস্তবতা বদলে যাচ্ছে? আরেকটি বিষয় উদ্বেগ বাড়িয়েছে, লেবানন সীমান্তে উত্তেজনা এখনো পুরোপুরি শেষ হয়নি। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষের খবর আসছে। সীমান্ত এলাকায় বসবাসকারী অনেক ইসরায়েলি মনে করছেন নতুন সমঝোতা তাদের নিরাপত্তা আরও অনিশ্চিত করে তুলতে পারে। এদিকে রাজনৈতিক চাপও বাড়ছে নেতানিয়াহুর ওপর। বিশ্লেষকরা বলছেন, তিনি জনগণের সামনে বড় প্রত্যাশা তৈরি করেছিলেন, আর প্রত্যাশা যত বড় হয়, হতাশার ঝুঁকিও তত বেশি হয়। যদিও এখনো নেতানিয়াহুর সমর্থক রয়েছে, তবুও একটা বিষয় পরিষ্কার, ইসরায়েলি সমাজ আজ বিভক্ত। এই শান্তি চুক্তির পর ইসরায়েলের একটি অংশ গভীর অনিশ্চয়তা ও হতাশার মধ্যে রয়েছে, এই বিষয়টি একদম নিশ্চিত। এখন দেখার বিষয়, ট্রাম্পের এই কূটনৈতিক উদ্যোগ সত্যি মধ্যপ্রাচ্যের শান্তি নিয়ে আসে, নাকি আজকের এই ক্ষোভ আগামী দিনে আরও বড় রাজনৈতিক ঝড়ের সূচনা হয়ে দাঁড়ায়। কারণ যুদ্ধ থামলেও মানুষের ক্ষোভ এখনো কমেনি।